আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চোরের মায়ের বড় গলা, নিজে চুরি করছে তারপরেও গলার আওয়াজ কমায় না, বরং এটি অন্যের উপর চাপিয়ে দিয়ে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর চাপিয়ে দিয়ে তারা নিস্তার পেতে চায়, তারা মুক্তি পেতে চায়। এক সময় নিজেরা যে আন্দোলনের সময় তথ্য বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে আন্দোলন করেছে, এখন সেই একই ঘটনা যখন নিজের সাথে ঘটে তখন তাদেরকে বাটপা সিটার, তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করে, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে। অথচ একসময় তারা এই তথ্যগুলো পাওয়াকে সঠিক সাংবাদিকতা, সাহসিকতার সাংবাদিকতা, নিরপেক্ষ সাংবাদিকতা এইগুলো ভেবেছে। এইগুলো যখন ভিডিও ফুটেজ বা আন্দোলনের সময় যেসব সাংবাদিক প্রকাশ করেছে তারা এখন বড় বড় মাপের প্রেস সচিব, তারা এখন বড় বড় পোস্টে চাকরি করে, তারা এখন বড় বড় দেশপ্রেমী। অথচ এখন যখন তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ কর্মকাণ্ড প্রকাশ করে তখন তারা হয়ে যায় দেশদ্রোহী, তখন তারা হয়ে যায় বাটপার। কেন এই কথা বললাম? আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টার সেই অস্ত্রকাণ্ড, সেটা নিয়ে সিসি ফুটেজ ফাঁস করেছে জুলকারনাইন শাহেরকে এবং বিমানবন্দরে চাকরি করা কর্মকর্তাদেরকে নিয়ে একেবারে একটা বেফাস পোস্ট করে ফেলেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেটা নিয়ে একেবারে আসলে আইকলা বাস রেডি করে দিয়েছে জুলকারনাইন শাহের আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজে অন্যায় করে এখন বাংলাদেশকে বিমান সংস্থাকে কালো আইনের মধ্যে ফেলে দেওয়ার একটা উপক্রম হয়েছে এবং আশা করা যাচ্ছে বাংলাদেশ বা আন্তর্জাতিক কালো আইনের মধ্যে নিষেধাজ্ঞার ভেতরে পড়ে যাবে এবং বিমানবন্দর থেকে ইতিমধ্যে সরকারি প্রধান উপদেষ্টার যে দপ্তর সেখানে এই ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে অবস্থা, এবং আপনারা আরও অবাক হবেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এত নিরাপত্তার দরকার আর উনি এত ওয়েল ট্রেন অস্ত্র চালাতে যে সে একটা নয় দুটো অস্ত্র লাইসেন্স নিয়ে চলাফেরা করে। যাই হোক, আসিফ মাহমুদ পোস্টে কী লিখেছে, সে নিজের দোষ স্বীকার না করে কিভাবে উদর ফিন্ডি বুদর ঘাড়ে চাপায় নিজে বাঁচা যায় সেই ধান্দা সে প্রথম দিন থেকে করে, আজও করে আসছে এবং সে আপাতমস্তক মিথ্যা কথা বলে এবং সে 200 টাকার কম্বল দিতে যে 34,000 টাকা খরচ করে পার কম্বলের পেছনে, এবং সে যে বহর নিয়ে বরাবর বিদেশ সফর করে সেসব নিয়ে প্রধান উপদেষ্টা আছে বহুত বিপদে। প্রধান উপদেষ্টা কেন যে তাকে সমীহ করে, কেন যে তাকে সহ্য করে, নিশ্চিত ডারমে কুছ কালা হে, ভেতরে ভেতরে কোনো কিছু অঘটন একটা আছে যেটার সাথে হয়তোবা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও সম্পৃক্ত আছে, যার কারণে ওই যে ঢোক গিলতেও পারে না, ফেলতেও পারে না, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে সময় কাটাচ্ছে এবং শত অন্যায় দুর্নীতি সব কিছু সহ্য করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষ নিয়েই ডক্টর ইউনূসকে কথা বলতে হয়। যাই হোক, আমি মূল পর্বে ফিরে যাই। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে নিজের দোষ স্বীকার করার পরিবর্তে উল্টো যারা তার সিসিটিভি ফুটেজ লিক করেছেন তাদের উপর দোষ দিয়েছেন। তিনি বলেন, গতকালকের ঘটনায় বুঝতে পারলাম যে পিস্তল কেন মিসাইল সাথে নিয়ে রাখলেও আপনি কেউ নিরাপদ নহে। যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশি অবস্থানরত কারোর হাতে পৌঁছায় তার রীতিমতো ভয়ঙ্কর। আগত পৌঁছায় সেভাবে। এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, গুপ্ত হত্যাকারী বা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন, শিডিউল, সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে। সিসিটিভি ফুটেজটি লিক করেছে মূলত আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের। এই জুলকারনাইন শাহের নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি লিখেছেন, এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বা কী? দুর্ভাগ্যজনকভাবে গণঅভ্যুত্থানে কিছু তথাকথিত, চিন্তা করেন, গণঅভ্যুত্থানে কিছু তথাকথিত, একমাত্র গণঅভ্যুত্থানের রিয়েল হিরো আসিফ মাহমুদ সজীব ভুইয়া
আজ যারা আছে তারা তথাকথিত অংশীজন, হা হা হা, অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্য এখন আর কোনো পার্থক্য থাকছে না। আহ হা হা, জনাব মানে জুলকারনাইন শাহের এই পোস্টটি দেখার পরে এক হাত আঁচলা বাঁশ জায়গা মতো দিয়েছেন। আর মানে তিনি বলেছেন, তুমি বরং আসিফ মাহমুদ সাদিব ভুঁইয়া আপাতত ইয়ানফসি করো, যা যা করেছো সেসব তো আর সিসি ফুটেজ কাভারেজের মধ্যে করনি, সেসব যখন ফাঁস হবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো। আহা শোনা, কত সুন্দর করা যে এই সিসি ফুটেজের কাভারেজের বাইরে যেসব আকাম কুকাম করেছো সেগুলো যখন ফাঁস হবে তখন কি বলবা সেটার স্ক্রিপ্ট রেডি করো। আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, বাটপার কিসিমের না যে ক্ষমতার আসপে নিজ বাপের নামে ঠিকাদারি লাইসেন্স দেয় আর ধরা খেলে বলে আমি জানতাম না। আহা হা, কি সুন্দর কথা। সোনার চাংড়া, তুমি তো এবার আর রক্ষা পাইলে মনে করতে হবে যে দেশ আর কোনো ভালো মানুষের হাতে নেই, দেশ একটা অন্য একটা গোষ্ঠী মহলের হাতে চলে গিয়েছে এবং তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। কিভাবে বিদেশ থেকে ফিরে এসে এই ক্ষমতায় থাকে আমরা এটা দেখার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।